ভাই, এই প্রথমবারের জন্য আমার মনে হচ্ছে যে রাসেল পালুজার প্রেডিকশনটা মনে হয় আমি একটু বেশি তাড়াতাড়ি করে ফেলেছি। আর এই প্রথমবার আমার নিজের প্রেডিকশনের উপর ডাউট হচ্ছে যে ঠিক করলাম। মনে তো হচ্ছে না, মনে হচ্ছে একটা মস্ত বড় ভুল প্রেডিকশন করে ফেলেছি আমি অলরেডি। কোন প্রেডিকশনটা নিয়ে কথা বলছি সেটা নিয়ে কথা হবে এই ভিডিওতে, তাই ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমে যে ডাউটটা আমাদের সবার মনের মধ্যে ছিল সেটা আজকে ক্লিয়ার হয়ে গেছে। কারণ আমরা সকলে এটা তো জানতাম যে ব্রক লেসনার ভার্সেস জন সিনার ম্যাচ দিয়ে রাসেল পালুজা শুরু হতে চলেছে। কিন্তু কথা হচ্ছিল তাহলে মেইন ইভেন্ট কোনটা হবে, মিক্সড অ্যাক্টিভ ম্যাচটা নাকি ড্রিউ ম্যাকেন্টায়ার আর কোডি রোডসের ম্যাচটা। তো আজকে স্ম্যাকডাউনে আমরা ড্রিউ ম্যাকেন্টায়ার আর কোডি রোডসের মধ্যে একটা কন্ট্রাক্ট সাইনিং দেখেছিলাম। সেখানে ড্রিউ ম্যাকেন্টায়ার এটা কনফার্ম করে দিয়েছে যে তাদের ম্যাচটাই রাসেল পালুজার মেইন ইভেন্টে হতে চলেছে। এবার একটা ডাউট আসছে, কারণ দেখো প্রেডিকশনে আমি বলেছিলাম যে কোডি রোডসের ম্যাচটা জেতার চান্স বেশি, আমি এখনও তাই বলছি, আমি এখনও বলছি যে কোডি রোডসেরই জেতার চান্স বেশি। কিন্তু ঘটনা হচ্ছে ডাব্লিউডাব্লিউই মেন ইভেন্টে ম্যাচটাকে রেখেছে। প্রথম কথা, ইএসপিএনের প্রথম শো, প্রথম প্রিমিয়াম লাইভ ইভেন্ট, আর সেই প্রিমিয়াম লাইভ ইভেন্টের মেন ইভেন্ট। তো এইখানে ডাব্লিউডাব্লিউই কোনো মাল মশলা অ্যাড করবে না তা কি হতে পারে? আর আমার এইখানে ডাউট হচ্ছে যে কিছু একটা গন্ডগোল ডাব্লিউডাব্লিউই এখানে করতে চলেছে বা করতে পারে। আর তার জন্য না এই ম্যাচের রেজাল্ট বিশাল বড় রূপে পরিবর্তিত হয়ে যেতে পারে। প্রথম কথা হচ্ছে, যেমন আমরা প্রেডিকশন ভিডিওতেও কথা বলেছিলাম যে র্যান্ডি অর্টনের কোনো রকম ইনভলভমেন্ট এই ম্যাচে হতে পারে, কোনোভাবে র্যান্ডি অর্টন এই ম্যাচে ইন্টারফেয়ার করতে পারে। সেটা অবশ্যই একটা পসিবিলিটি থাকবে, কীভাবে থাকবে সেটা দেখতে গেলে প্রেডিকশন ভিডিওটা দেখে নিও। কিন্তু আর একটা ব্যাপার হচ্ছে যে এটাও ভেবে দেখার বিষয় যে কোডি রোডসের এই টাইটেল রেঞ্জটা কি অ্যাকচুয়ালি বিশাল বড় হবে, নাকি সেটা কালকে রাসেল পালুজাতেই ভাঙতে চলেছে। কারণ যেমন বললাম, ইএসপিএনের প্রথম প্রিমিয়াম লাইভ ইভেন্ট, আবার তার প্রথম মেন ইভেন্ট। তো এইখানে কি ডাব্লিউডাব্লিউ কোনো টুইস্ট অ্যান্ড টার্নস দেবে না? আর ড্রিউ ম্যাকেন্টায়ার আর কোডি রোডসের আজকে যে কন্ট্রাক্ট সাইনিংটা হয়েছে, যেখানে কোডি রোডস ড্রিউ ম্যাকেন্টায়ারকে বলছিল যে ড্রিউ ম্যাকেন্টায়ার একসময় আর কি স্কটিশ ওয়ারিয়ার ছিল, সে বিস্ট স্লেয়ার ছিল, বিস্টকে সে স্লে করেছে, সে ফর্মার ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন, কিন্তু এখন সে স্কটিশ ওয়ারিয়ার থেকে হয়ে গেছে একটা কিবোর্ড ওয়ারিয়ার। এখন সে সব কিছু টুইট করে, সে শুধু ভাইরাল হওয়ার প্রচেষ্টা করে। সে আজকেও বলছিল যে আজকেও আমার এগেনস্টে কোনো একটা টুইট করে ভাইরাল হয়ে যা। আর ড্রিউ ম্যাকেন্টায়ার তো সেটা করেও দিয়েছিল, যেখানে সে ওইখানে বসেই থ্যাংক ইউ কোডি টুইট করে দিয়েছিল। এবার কোডি রোডস তো জিজ্ঞাসা করেছিল যে থ্যাংক ইউ কোডি কী কারণে। তো ড্রিউ ম্যাকেন্টায়ার বলেছিল যে প্রথমবার আমি একটা এমন আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপ ম্যাচে বা ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ ম্যাচে অংশগ্রহণ করতে চলেছি যেখানে কিনা কোনো ইন্টারফিয়ারেন্স হবে না, সেটা একটা ক্লিন ম্যাচ হবে, কারণ কোডি রোডস আর কি ভদ্রলোক। তো ড্রিউ ম্যাকেন্টায়ারের অতীত ড্রিউ ম্যাকেন্টায়ারকে মনে করাচ্ছে যে সে যতবার রোমান রিংসের এগেনস্টে আর কি চ্যাম্পিয়নশিপ ম্যাচে ইনভলভ হয়েছে প্রত্যেকবারই কেউ না কেউ ইন্টারফেয়ার করেছে। তাছাড়া সে যখন ড্যামিয়ান প্রিস্টের এগেনস্টে ইনভলভ হয়েছিল সেখানেও সিএম পাঙ্ক ইন্টারফেয়ার করেছিল। কিন্তু সে আশা করছে যে কোডি রোডস আর তার যখন ম্যাচ হবে তখন সেই ম্যাচে কেউ ইন্টারফেয়ার করবে না, কিন্তু অ্যাকচুয়ালি কি কেউ করবে না? র্যান্ডি অর্টনের কথা হয়তো ড্রিউ ম্যাকেন্টায়ার কোথাও না কোথাও ভুলে যাচ্ছে। তো সেটা তো একটা ব্যাপার। তাছাড়া যখন তারপর তাদের মধ্যে ব্রলটা হলো, মানে কন্ট্রাক্ট সাইনিংয়ের পর যখন ড্রিউ ম্যাকেন্টায়ার সর্বপ্রথমে কোডি রোডসের উপর অ্যাটাক করে দিয়েছিল, তারপর সেই অ্যানাউন্সার টেবিলে গিয়ে আবার কোডি রোডসকে একটা ক্লেমোর মারতে যাচ্ছিল, কিন্তু মারলো না, কারণ সে কালকের ম্যাচটাকে কোনোভাবে ভেস্তে দিতে চায় না। তো সে বললো যে সে তাকে কালকেই দেখে নেবে। তারপর সে যখন চলে যাচ্ছিল কোডি রোডস আবার কামব্যাক করলো। তারপর তাদের মধ্যে যেইভাবে আজকে ব্রলটা দিয়ে স্ম্যাকডাউন শেষ হলো, আমরা এটা তো বলতে পারি না যে আজকে কারো আপার হ্যান্ড দেখিয়েছে ডাব্লিউডাব্লিউ বা কাউকে ছোট দেখিয়েছে। হ্যাঁ, লাস্টে অবশ্য মানে ড্রিউ ম্যাকেন্টায়ারই বলতে পারে যে আপার হ্যান্ড নিয়েছিল এই ব্রলটায়। কিন্তু যতই হোক আজকে দুজনকেই 50-50 দেখানোর চেষ্টা ডাব্লিউডাব্লিউ করেছে। তো কালকের ম্যাচের রেজাল্টে না যা ইচ্ছা হতে পারে। আমার মনে হচ্ছে কালকে ডাব্লিউডাব্লিউ কিছু একটা খেলা খেলতে চলেছে, কারণ এই ম্যাচটা যখন মেইন ইভেন্টে আছে তখন এই ম্যাচের রেজাল্টে একটা বড় সড়ো উলটফের কালকে হতেই পারে। সেটা হবে কি হবে না সেটার জন্য তো আমাদের কালকে রাসেল পালুজাই দেখতে হবে। আর রাসেল পালুজা লোকজন কীভাবে ইএসপিএনে দেখবে সেটা তো আজকে আট্রুথ ভালো মতোই বুঝিয়ে দিয়েছে সবাইকে। তো আর কী বা বলবো সেই বিষয়ে আমি। কিন্তু আমাদের পল হেমন আর তার দুই চেলা কি বলা যাবে, হ্যাঁ মানে দ্য ভিশন, ব্রন তারাও আজকে স্ম্যাকডাউনে ছিল। আর পল হেমনের সাথে তো ব্রক লেসনারেরও আজকে একটা ইন্টারাকশন হয়েছে, সেটা নিয়ে একটু পরে কথা বলছি। কিন্তু তার আগে বলি যে তারা স্ম্যাকডাউনে এসেছিল কি করতে।
তো পল হেমন তো নিক অল্ডিসকে বললো যে মানে তারা তো এসেছে এখানে আর কি শান্তি সমঝোতা করতে, মানে আর কি উসোসদের সাথে যাতে ব্রনের কোনো ঝামেলা না হয় সেটা পল হেমন দেখতে এসেছে। কিন্তু নিক অল্ডিস জানতো যে এই পল হেমনের কথায় বিশ্বাস করে কোনো লাভ নেই, আর ঠিক সেটাই হলো। কারণ আমরা দেখলাম যে আমাদের ব্রন আজকে ফ্যাক্সিয়ামের উপর অ্যাটাক করে দিল, যার পরে আর কি আমাদের পল হেমন মাইক হাতে তুলে নিয়ে বলছিল যে এই ফ্যাক্সিয়ামের মধ্যে ব্রন উসোসদের দেখতে পেয়েছে আর সেই কারণে তারা অ্যাটাক করেছে। আর তারপর উসোসদেরকে একটা স্পয়লার দিতে যাচ্ছিল, কিন্তু সেই সময় নিক অল্ডিস এসে বলল যে আমার শোতে এইসব চলে না বাবা, তোমরা যখন লড়াই শুরু করেছো তোমরাই লড়াইটাকে শেষ করবে। তো সেই কারণে আমরা দেখতে পেলাম ব্রন ব্রিকার আর ব্রনসন রিড ভার্সেস ফ্যাক্সিয়ামের মধ্যে একটা ট্যাগ টিম ম্যাচ হলো, যেই ট্যাগ টিম ম্যাচটায় মানে খুব ডমিনেট ওয়েতে ব্রন জিতে গেল। আর এটাই তো হওয়ার ছিল, কারণ যেখানে কালকে তারা দি উসোসকে ফেস করতে চলেছে সেখানে আজকে তারা কীভাবেই বা হারতো। আর হারার তো প্রশ্নই উঠছে না যেই টিমে ব্রন ব্রিকার আর ব্রনসন রিড আছে। তো বিশাল ডমিনেট ওয়েতে আজকে তারা জিতে গেছে। তারপর পল হেমন আবার স্পয়লার দিতে যাচ্ছিল, কিন্তু সেই সময় উসোসরা তাকে ইন্টারফেয়ার করে ভিয়া স্যাটেলাইট। আর উসোসদের তো মনে হয় একটু বেশি তারা আগেই পৌঁছে গেছে যেখানে আর কি কালকে রাসেল পালুজা হতে চলেছে। তো সেখান থেকে তারা প্রোমো কাট করে আর তারা আবার সেই পুরনো উসোসদেরকে একসাথে হওয়ার কথা বলে, মানে তারা যে একসাথে হয়ে গেছে সেটার কথা বলে। আর সেই তাদের পুরনো ডায়লগ দেয় যে ওয়েলকাম টু দ্য উসোস পেনিটেন্টারি। তো এইভাবে তারাও ব্রনকে সতর্ক করে দিয়েছে যে এখন দি উসোস একসাথে হয়ে গেছে, রিউনাইট হয়ে গেছে, আর এখন তাদেরকে হারানো খুব একটা সহজ হবে না। কারণ যতই হোক না কেন, মানে যতই যাই হয়ে যাক না কেন, ডাব্লিউডাব্লিউইর ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ট্যাগ টিম হলো দি উসোস। তো দেখা যাক কালকে ব্রন অ্যাকচুয়ালি উসোসদের হারাতে পারে কি পারে না। আমার এই ম্যাচ নিয়ে প্রেডিকশন কি সেটা জানার জন্য প্রেডিকশন ভিডিওটা দেখে নিও তোমরা। বাকি আজকে স্ম্যাকডাউনে কি হয়েছে সেটা অতটা ম্যাটার করছে না কালকের জন্য, কিন্তু যেটা ম্যাটার করছে সেটা হচ্ছে স্ম্যাকডাউনের শুরুটা। তো স্ম্যাকডাউনের শুরুতেই আমরা দেখতে পেয়েছিলাম যে আমাদের যে মাইকেল কোল আছে অ্যানাউন্সার টেবিলে, সে বলছিল যে তার সাথে ব্রক লেসনারের একটা সিট আউট ইন্টারভিউ আছে যেটা এখনই শুরু হওয়ার কথা ছিল। তো মাইকেল কোল উঠে সেই ইন্টারভিউটাই নিতে যাচ্ছিল, কিন্তু মনে হয় ব্রক লেসনার কারোর জন্য ওয়েট করে না, কারণ মাইকেল কোল যেতে না যেতেই সেখানে ব্রক লেসনারের থিম সং বেজে ওঠে আর ব্রক লেসনার সেখানে চলে আসে। দেখে মনে হয় মাইকেল কোল একটু লেট করে ফেলেছে তার ইন্টারভিউ নিতে, আর ব্রক লেসনারের এটা একদমই ভালো লাগেনি। তো ব্রক লেসনার আসে, মাইকেল কোলকে কাঁধে তুলে নেয় আর তারপর তাকে নিয়ে রিংয়ের চারিদিকে ঘুরে রিংয়ে ওঠে। আর দেখে মনে হয় মাইকেল কোলের অবস্থা আজকে ব্রক লেসনার খারাপ করতে চলেছে। কিন্তু সেই সময় আমাদের যে কোরি গ্রেভস, তার মনে দয়া জাগে আর সে ভাবে যে যাই মাইকেল কোলকে গিয়ে বাঁচাই। তো মাইকেল কোলকে সে বাঁচাতে যায়, তো মাইকেল কোলকে তো সে বাঁচিয়ে নেয়, কিন্তু নিজের অবস্থা তারপর সে খারাপ করে ফেলে। কারণ ব্রক লেসনারের সব রাগ যেটা এতক্ষণ মাইকেল কোলের দিকে ছিল সেটা গিয়ে পড়ে এবার কোরি গ্রেভসের উপর। আর তারপর সে কোরি গ্রেভসকে তুলে সবার প্রথমে একটা F5 দেয়, তারপর সবাই সেটাকে খুব এনজয় করে আর ওয়ান মোর টাইম করতে থাকে। আমরা দেখতে পাই সেখানে অনেক রেফারি, অনেক অফিসিয়ালসরা চলে আসে আর তারা আর কি কোরি গ্রেভসকে সেখান থেকে আর কি বাঁচিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু ব্রক লেসনার যখন রিংয়ে যায় তখন সবারই হাওয়া টাইট হয়ে যায়। তো ব্রক লেসনারকে দেখে সবাই রিং ছেড়ে পালিয়ে যায় আর বেচারা কোরি গ্রেভস রিংয়েই পড়ে থাকে। তো ব্রক লেসনার আবার কোরি গ্রেভসকে তুলে নেয়, তুলে নিয়ে আর একটা F5 মেরে দেয়। মানে কোরি গ্রেভসের অবস্থা আজকে পুরোই খারাপ করে দিয়েছিল ব্রক লেসনার, যার ফলে আজকে আমরা মিসকে কমেন্ট্রি করতে দেখতে পেয়েছি। তো এটাও একটা আলাদা এক্সপিরিয়েন্স। কিন্তু এই মাইকেল কোলকে বাঁচাতে গিয়ে ভাই সবাই ফাঁসে। সবার প্রথমে প্যাট ম্যাকঅ্যাফি ফেসেছিল আর আজকে কোরি গ্রেভস ফাঁসলো, কিন্তু সেইটা বড় কথা না। বড় কথা হচ্ছে ব্রক লেসনার আজকে পুরো পাগল হয়ে গেছিলো। সে ক্যামেরার মধ্যে জন সিনাকে বলছে যে জন সিনা, আমি কালকে তোর জন্য আসতে চলেছি, আমি কালকে তোকে দেখে নেব। তারপর রিং সাইডে যা কিছু ছিল সব কিছুকে ভেঙে চুরে দিচ্ছে, প্রাইমের যে বোতলগুলো রাখা ছিল সেইগুলোকে ছুঁড়ে ফেলছে। তো মানে স্টিল স্টেপস তুলে নিচ্ছে, মানে একদম সব কিছু ধ্বংস করে দিয়েছিল আজকে ব্রক লেসনার। আর ব্রক লেসনার বুঝিয়ে দিচ্ছিল যে দ্য বিস্ট ইজ ব্যাক, আর এই কারণেই ব্রক লেসনারকে বলা হয় দ্য বিস্ট। আর আজকে ব্রক লেসনার সেটা দেখিয়ে দিয়েছে। আর আমি এখানেই বলছিলাম যে ব্রক লেসনারের এই রূপ দেখার পর আমার মনে হচ্ছে না যে কালকে জন সিনার কোনো চান্স আছে বলে। কিন্তু এদিক থেকে আমি জন সিনাকে প্রেডিক্ট তো করে রেখেছি, তো সাপোর্ট তো জন সিনাকেই করতে চলেছি, কিন্তু ডাউট হচ্ছে, আমার নিজের উপরই ডাউট হচ্ছে যে এই ব্রক লেসনারকে হারানো ভাই চারটিখানি কথা না। আর বিশেষ করে কিছুদিন আগে ব্রক লেসনারের ওই রেন্ডারের জন্য যেসব ফটোশ্যুট হয় সেইখানে ব্রক লেসনারের ফিজিকের যে ফটোগুলো ব্রক লেসনার নিজের যে ফটোগুলো তুলেছে বা ব্রক লেসনারের যে ফটোগুলো তোলা হয়েছে সেখানে ব্রক লেসনারের ফিজিককে কি লাগছে ভাই, মানে কে বলবে। এই মানুষটার বয়স প্রায় 50 ছুঁই, মানে 48 তো হয়েই গেল, 2 বছর পর 50ও হয়ে যাবে, কিন্তু বডি দেখে তো মনে হচ্ছে এখনও 25-26 বছর বয়স। তো মানে ব্রক লেসনার এখন একটা আলাদাই জোনে আছে ভাই। মানে ব্রক লেসনারকে নিয়ে যতই কন্ট্রোভার্সি থাকুক যাই থাকুক,
কিন্তু ইন রিংয়ে ভাই এই ব্রক লেসনারের সামনে যে আসবে তার অবস্থা তো টাইট হয়েই যাবে। তো এই ব্রক লেসনারকে জন সিনা কীভাবে হারাবে, এটা একটা সত্যি মানে বিশাল বড় চিন্তার বিষয়। এটা একটা প্রশ্নচিহ্নের মুখে আছে। মানে যতই জন সিনার রিটায়ারমেন্ট ট্যুর চলুক, যতই সুপার সিনা মোড অন হয়ে যাক, এই ব্রক লেসনারকে হারাতে গেলে ভাই বিশাল মানে মানে বিশাল বড় কিছু করতে হবে জন সিনাকে। আর সেটা কালকে জন সিনা করতে কি পারবে, মানে ডাউট তো আছে। তো আমার মনে হচ্ছে না কালকে জন সিনা এই ব্রক লেসনারের হাত থেকে বাঁচবে বলে, কিন্তু দেখা যাক। প্রেডিকশন তো জন সিনার সাথেই আছে, জন সিনার সাথেই থাকবে। কিন্তু জন সিনার জন্য প্রেও করতে হবে আমাদের, মানে যারা যারা কালকে টিম সিনাতে আছো আমার সাথে, সবাই জন সিনার জন্য প্রে করতে থাকো ভাই, কারণ কালকে জন সিনার কাজটা খুব একটা সহজ হবে না। আর এটা আমি কেন বলছি, কারণ ব্যাক স্টেজে আমরা দেখেছিলাম ব্রক লেসনারের সাথে পল হেমনেরও একটা ছোটোখাটো সেগমেন্ট হয়েছিল, যেখানে ব্রক লেসনার পল হেমনকে বলল আমাদের একটু কথা বলতে হবে। কি কথা তারা বলবে, মানে এবার কি মানে পল হেমনের সাথেও ব্রক লেসনারের এবার রিউনিয়ন হতে চলেছে। আর পল হেমনের সাথে রিউনিয়ন হওয়া মানে পল হেমন তো এখন সেথ রলিন্স আর তার ভিজনের সাথে আছে, তো সেইখানে কি ব্রক লেসনার কোনোভাবে ঢুকবে? এবার দেখো, পার্মানেন্ট মেম্বার হয়ে তো ঢুকবে না, সে আমিও জানি তুমিও জানো, কিন্তু সামনে ওয়ার গেমস আছে, আর সেই ওয়ার গেমসে যদি ভিজন কোনোভাবে পার্ট হয়, তো সেই ভিজনের টিমে কি তার মানে ব্রক লেসনারও থাকবে? মানে টিমটার কথা ভাবো, সেথ রলিন্স, ব্রনসন রিড, ব্রন ব্রিকার, তার সাথে আবার ব্রক লেসনার। তো সেই টিমটার সামনে যে মানে যে বা যারা থাকবে তাদেরও অবস্থা খারাপ হতে চলেছে। সে যতই রোমান রিংস থাকুক আর রোমান রিংসের টিম থাকুক, মানে রোমান রিংস বাদে যারা থাকবে আর কি, তাদের তো মানে দেখতে হবে, মানে সেই লেভেলেরই টিম বানাতে হবে এই টিমের এগেনস্টে নামতে গেলে। মানে ব্রক লেসনার আর সেই ভোলা ভালা ব্রক লেসনার নেই যে কিনা 2-3 বছর আগে ছিল, যে কিনা কোডি রোডসের কাছেও হেরে যাচ্ছিল, কোডি রোডসের হ্যান্ড রেইজ করছিল। সেই ব্রক লেসনার আর নেই বাবা, সেই পুরনো বিস্ট মোডে চলে গেছে। এখন এই ব্রক লেসনারকে হারানো চাপের বিষয় আছে। তো দেখা যাক আমাদের জন সিনা কালকে সেটা করতে পারে কিনা। তো চলো, কালকে রেসেল পালুজাতেই দেখা যাবে কি কি হয়। কিন্তু তোমাদের আজকে স্ম্যাকডাউন কেমন লাগলো? এই ব্রক লেসনার জন সিনার ম্যাচটা নিয়ে তোমাদের মতামত কি? তোমরা কাকে সাপোর্ট করছো, বা তোমাদের কি মনে হয় কে কালকের এই ম্যাচে জিতবে? কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই বলো। তার সাথে সাথে এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা তো অবশ্যই লাইক করে দিয়ে যাও, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও। আর তোমাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানানোর পাশাপাশি কমেন্ট বক্সকে একটু সোয়াইপ করবে, একটা হাইপ বাটন পাবে, সেই হাইপ বাটনটা ক্লিক করে দিয়েছো, তাহলে এই চ্যানেলের একটু লাভ হবে আর কি, তাতে মানে উপকার হবে এই চ্যানেলের একটু, ভিডিওটা হাইপ পেয়ে যাবে, ভিডিওটা সবার কাছে রিকমেন্ড হবে। তো এই একটা কাজ তোমরা করে দিতে পারো। আর বাকি কাল ভোরে মহালয়াও আছে, তো তোমাদের সবাইকে মহালয়ারও অনেক অনেক শুভেচ্ছা। তো সামনে পুজো আসছে, পুজোটাও ভালো করে কাটাতে হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই অবধি থাক, তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।